বিয়ের কথা শুনে আমার মনটা অদ্ভুত অনুভূতিতে ভরে গেল। কারণ প্রত্যেক মেয়েরই একটা না একটা স্বপ্ন থাকে, একটা ভালো ছেলেকে বিয়ে করা। আমারও স্বপ্ন ছিল একটা ভালো ছেলেকে স্বামী হিসেবে পাওয়া। কিন্তু বাবা মায়ের কথায় আমি যে ছেলেকে বিয়ে করতে যাচ্ছি, আমি সেই ছেলেকে ভালো করে চিনি না। অবশেষে আমার বিয়ে হলো। বাসর রাতেই সে আমাকে বলল, দেখুন, আপনাকে বিয়ে করা আমার কোনো ইচ্ছা ছিল না। শুধুমাত্র মায়ের কথায় আমি আপনাকে বিয়ে করলাম। কিন্তু আমি আপনাকে স্ত্রীর মর্যাদা কখনো দিতে পারব না। স্বামীর মুখ থেকে এমন কথা শুনে আমার মাথা ঘুরে গেল। সারা রাত আমরা দুজন দুদিকে ছিলাম। কারো কারো কোনো কথা হয়নি। বেশ কয়েকদিন এভাবেই কেটে গেল। এভাবেই যন্ত্রণাগুলো কাউকে বলতে পারছিলাম না। অবশেষে আমি এমন একটি কাজ করলাম, যার ফলে আমার স্বামী... বন্ধুরা, বাকিটা গল্পেই বলছি। আশা করি বন্ধুরা, তোমরা আমার পুরো গল্পটি মনোযোগ সহকারে শুনবে। নিশ্চয়ই অনেক মজা পাবে। তাহলে চলো বন্ধুরা, আর কথা না বাড়িয়ে মূল গল্পে চলে যাই। হ্যালো বন্ধুরা, আমার নাম অর্পিতা সাহা। আমি শ্রীপুরের একজন সাধারণ মেয়ে, যার জীবনটা গ্রামের সবুজ মাঠ আর নদীর পরে কেটেছে। আমি খুব সুন্দরী বলে সবাই বলতো। আমার লম্বা চুল, ফর্সা গায়ের রং আর হাসি মুখ দেখে পাড়ার লোকজন আমাকে সবসময় প্রশংসা করত। কিন্তু আমার মনটা ছিল স্বপ্নে ভরা। আমি চাইতাম একটা সুখী সংসার, যেখানে ভালোবাসা আর সম্মানের কোনো অভাব হবে না। আমার পরিবারটা ছিল মাঝারি অবস্থার। বাবা একটা ছোট দোকান চালাতেন, মা ঘর সামলাতেন, আর আমি তখন সবে দাদা শ্রেণীতে পড়ি। জীবনটা চলছিল সহজ আর সরলভাবে। কিন্তু হঠাৎ একটা পরিবর্তন এলো, যে আমার সবকিছু বদলে দিল। আমার শাশুড়ি রীতা দেবী কিছুদিন আগে গ্রামে বেড়াতে এসেছিলেন। আমাকে দেখে তিনি খুব পছন্দ করেন এবং বিয়ের প্রস্তাব পাঠান। তার ছেলে অনিরুদ্ধ মজুমদার নগরবাড়িতে থাকেন এবং ভালো চাকরি করেন। তাদের আর্থিক অবস্থা সচ্ছল। আমার পরিবার এই প্রস্তাবে রাজি হয়ে যায়, কারণ এটা তাদের মতে আমার জন্য সেরা সুযোগ। বিয়ের কথা শুনে আমার মনটা অদ্ভুত অনুভূতিতে ভরে গেল। আমি অনিরুদ্ধকে আগে দেখিনি, তিনিও আমাকে দেখতে আসেননি। আমি মা বাবাকে বলেছিলাম, আমাদের পছন্দ অপছন্দ তো আলাদা হতে পারে, তাকে না দেখে কিভাবে? কিন্তু মা বললেন, ছেলের মা সবকিছু জেনে বুঝে প্রস্তাব দিয়েছেন, তুই চিন্তা করিস না। আমার মন খারাপ হলেও আমি পরিবারের কাছে মেনে নিলাম। বিয়ের প্রস্তুতি চলতে থাকল। গ্রামের লোকজন সবাই উত্তেজিত। আমার বন্ধুরা আমাকে টিজ করতে শুরু করল। আমি রাতে বিছানায় শুয়ে ভাবতাম, কেমন হবে আমার স্বামী? তিনি কি আমাকে ভালোবাসবেন? আমি স্বপ্নগুলো মনে মনে গড়ে তুলছিলাম একটা সুন্দর জীবনের ছবি। বিয়ের দিন যত কাছে আসছিল, আমার হৃদয়ের ধুকধুকানি বাড়ছিল। অবশেষে বিয়ের দিন এলো। আমাকে সাজানো হলো লাল শাড়িতে, হাতে মেহেন্দি, কপালে চন্দন। যখন অনিরুদ্ধকে প্রথম দেখলাম, মনটা আনন্দে ভরে উঠল। তিনি দেখতে সুন্দর, লম্বা চওড়া চেহারা, মুখে একটা গভীরতা। আমি ভাবলাম, হয়তো মা বাবার সিদ্ধান্ত ঠিকই ছিল। বিয়ের অনুষ্ঠান চলল। কাজী সাহেব কবুল বলালেন, সবাই দোয়া করল। কিন্তু বাসর ঘরে যখন আমরা একা হলাম, তিনি বললেন, আমার এই বিয়ে করার ইচ্ছা ছিল না, শুধু মায়ের জন্য করেছি। এই কথা শুনে আমার মনটা ভেঙে গেল। চোখের জল চলে এলো। আমি কিছু বলতে পারলাম না, শুধু মনে মনে কষ্ট অনুভব করলাম। রাতটা কেটে গেল নীরবতায়। আমার স্বপ্নগুলো যেন হঠাৎ করে ছিন্ন ভিন্ন হয়ে গেল। পরের দিন থেকে আমার নতুন জীবন শুরু হলো। অনিরুদ্ধ আমার সাথে খুব কম কথা বলতেন। সকালে চলে যেতেন অফিসে, রাতে ফিরে আসতেন ক্লান্ত হয়ে। আমি চেষ্টা করতাম তার পছন্দের খাবার রান্না করতে, ঘর সাজাতে, কিন্তু তিনি খুব একটা নজর দিতেন না। আমার মনে হতো, আমি কি কোনো ভুল করেছি? কেন তিনি আমাকে এড়িয়ে চলেন? শাশুড়ি রীতা দেবী আমাকে সান্ত্বনা দিতেন, বলতেন, সময় লাগবে, সব ঠিক হয়ে যাবে। কিন্তু আমার মনটা দিন দিন ভারী হয়ে উঠছিল। আমি মা বাবার সাথে ফোনে এই কথা বলতাম না, কারণ তাদের কষ্ট না দিতে চাইতাম বলে। সব লুকিয়ে রাখতাম। পাড়ার বন্ধুরা জিজ্ঞাসা করলে হাসি মুখে বলতাম, সব ভালো। কয়েকদিন কেটে গেল এভাবে। আমি একা একা বসে ভাবতাম, কিভাবে সম্পর্ককে গভীর করব। অনিরুদ্ধের চোখে আমি কোনো ভালোবাসা দেখতে পাই না, শুধু দায়িত্ববোধ। একদিন তাকে বললাম, আমরা কি একটু সময় কাটাতে পারি, গল্প করি? তিনি বললেন, আমি ব্যস্ত, পরে দেখা যাবে। এই উত্তরে আমার হৃদয়ে আরও ক্ষতবিক্ষত হল। শাশুড়ি দেখে বললেন, তুমি চেষ্টা করো, আমার ছেলে একটু অন্যমনস্ক। আমি চেষ্টা করে যাচ্ছিলাম, কিন্তু কোনো পরিবর্তন হচ্ছিল না। মনে মনে ভাবতাম, হয়তো সময়ের সাথে সব ঠিক হয়ে যাবে।
কিন্তু দিনগুলো কাটছিল কষ্টের মধ্যে। আমার স্বপ্নের সংসারটা যেন দূরের মরিচিকাবে হারিয়েছে। এক সন্ধে আমি বারান্দায় বসেছিলাম। চাঁদের আলোয় গ্রামের দিকে তাকিয়ে অনিরুদ্ধ ফিরলেন, কিন্তু আমার দিকে তাকালেন না। আমি তার জন্য চা বানিয়ে নিয়ে গেলাম, তিনি নিলেন, কিন্তু ধন্যবাদও বললেন না। আমার চোখ ভিজে উঠল, কিন্তু লুকিয়ে ফেললাম। শাশুড়ি এসে বললেন, মা তুমি কাঁদছ কেন, বলো তো আমাকে। আমি বললাম, কিছু না, শুধু মন খারাপ। তিনি আমার মাথায় হাত বুলিয়ে বললেন, ধৈর্য ধরো, সব ঠিক হবে। কিন্তু আমার মনে হচ্ছিল এই দূরত্ব কখনো কমবে না। পাড়ার এক দিদিমা এসে বললেন, অর্পিতা, তোমার মুখটা মলিন কেন, কোনো সমস্যা? আমি হাসলাম, কিন্তু ভেতরে ঝড় চলছিল। দিনগুলো কাটতে থাকল। আমি চেষ্টা করে যাচ্ছিলাম সংসার সামলাতে। অনিরুদ্ধের পছন্দের জিনিস কিনে আনতাম, তার কাপড় ধুয়ে রাখতাম, কিন্তু তার থেকে কোনো প্রতিক্রিয়া পেতাম না। একদিন অফিস থেকে ফিরে তিনি বললেন, আজ খাবারটা ভালো হয়েছে। এই ছোট্ট প্রশংসায় আমার মনটা একটু আলোকিত হলো। কিন্তু পরের দিন আবার সেই নীরবতা ফিরে এলো। আমি ভাবতাম, কেন তিনি কোনো কারণ ছাড়াই আমাকে এড়িয়ে চলেন। শাশুড়ির সাথে কথা বলে জানলাম, তার অতীতে কিছু সমস্যা ছিল, কিন্তু বিস্তারিত বললেন না। আমার মনটা আরও অস্থির হয়ে উঠল। পাড়ার দিদিমা আবার এসে বললেন, তোমার কষ্ট আমি বুঝি, কিন্তু সমাধান আছে। আমি চুপ করে রইলাম, কিন্তু কৌতূহল জাগল। রাতে শুয়ে আমি ভাবছিলাম, কি করব, এই সম্পর্ককে কিভাবে বাঁচাবো। অনিরুদ্ধের চোখে আমি কোনো আকর্ষণ দেখি না, শুধু দায়িত্ববোধ। শাশুড়ি বললেন, তুমি একটু ধৈর্য ধরো, আমি ছেলের সাথে কথা বলবো। কিন্তু এটা এত সহজ নয়। পাড়ার দিদিমার কথা মনে পড়ল, হয়তো কোনো উপায় আছে। মনটা অস্থির, কিন্তু আশার একটা আলো জ্বলছিল। দিনগুলো কাটছিল, কিন্তু আমার মনের কষ্ট কম ছিল না। আমার স্বামীর সাথে আমার সম্পর্ক যেন আরও দূরত্বপূর্ণ হয়ে উঠছিল। তিনি আমার সাথে কথা বলতেন, শুধু প্রয়োজনীয় কয়েকটা শব্দে, আর আমার চোখে তাকাতেন না। আমি চেষ্টা করতাম তার দিনের কথা জিজ্ঞাসা করতে, কিন্তু তিনি বলতেন, আমি ক্লান্ত, পরে বলবো। এই কথাগুলো শুনে আমার হৃদয়টা আরও ভারী হয়ে উঠত। মনে হতো আমি এই সংসারে একা, কেউ আমার অনুভূতি বোঝে না। শাশুড়ি রীতা দেবী আমাকে দেখে বুঝতে পারতেন। তিনি বলতেন, মা তুমি ধৈর্য ধরো, অনিরুদ্ধের মনটা একটু জটিল, কিন্তু সে ভালো ছেলে। পাড়ার দিদিমা একদিন এসে আমার হাত ধরে বললেন, অর্পিতা, তোমার চোখের দুঃখ আমি দেখতে পাই। তোমার শাশুড়ির কাছ থেকে সব শুনেছি। তুমি একটা ভালো মেয়ে, কিন্তু তোমার স্বামী তোমাকে বিশ্বাস করতে চায় না। হয়তো কোনো ভুল ধারণা আছে। তার কথায় আমার মনটা একটু হালকা হলো, কারণ অন্তত কেউ আমার কথা শুনছে। আমি দিদিমাকে বললাম, দিদি আমি কি করব? আমি তো চেষ্টা করছি, কিন্তু অনিরুদ্ধ আমাকে এড়িয়ে চলেন। মনে হয় তার মনে আমার প্রতি কোনো সন্দেহ আছে। বিয়ের আগে আমার কোনো সম্পর্ক ছিল না, কিন্তু তিনি হয়তো কারো কথায় প্রভাবিত। দিদিমা মাথা নেড়ে বললেন, হ্যাঁ মা, আমি বুঝি, কিন্তু সমস্যার সমাধান আছে। আমাদের গ্রাম থেকে ৩-৪ কিলোমিটার দূরে একজন ওঝা মশাই আছেন। উনি আধ্যাত্মিক গুণ দিয়ে অনেকের সমস্যার সমাধান করেছেন। তুমি যদি তার কাছে যাও, হয়তো কোনো উপায় পাবে। আমি প্রথমে দ্বিধায় পড়লাম, কারণ আমি এসব বিশ্বাস করতাম না, কিন্তু দিদিমার চোখে আশা দেখে মনটা সায় দিল। শাশুড়িকে বললাম এ কথা। তিনি বললেন, যাও মা, যদি মন শান্ত হয়। পরের দিন সকালে আমি একা চলে গেলাম সেই ওঝার কাছা। পথটা ছিল ধুলময়, কিন্তু আমার মনে একটা নতুন আশা জাগছিল। ওঝার বাড়িতে পৌঁছে দেখলাম তিনি একজন বয়স্ক লোক, চোখে শান্তি, মুখে হাসি। আমি তাকে আমার সমস্যা বললাম, বাবা, আমার স্বামী আমাকে ভালোবাসেন না, আমার প্রতি সন্দেহ করেন, আমি কি করব? তিনি চুপ করে শুনলেন, তারপর বললেন, মা, মানুষের মন পরিবর্তন হয় বিশ্বাস আর ধৈর্য দিয়ে। আমি তোমাকে কিছু আধ্যাত্মিক উপায় দেব, যা তোমার মনকে শক্তি দেবে। তিনি আমাকে একটা তাবিজ দিলেন, যা গলায় পড়তে বললেন, আর একটা বিশেষ তেল দিলেন, যা প্রতি রাতে মাথায় লাগাতে হবে। সাথে কিছু মন্ত্র শিখিয়ে দিলেন, যা স্বামী ঘুমিয়ে পড়লে তার মুখে ফু দিতে হবে। আমি সবকিছু নিয়ে ফিরে এলাম। মনে একটা অদ্ভুত অনুভূতি, যেন কিছু পরিবর্তন আসতে চলেছে। বাড়ি ফিরে আমি নিয়মগুলো পালন করতে শুরু করলাম। প্রথম দিন তাবিজটা পড়লাম, তেল লাগালাম, আর রাতে অনিরুদ্ধ ঘুমিয়ে পড়লে মন্ত্র পড়ে ফু দিলাম। তিনি কিছু বুঝলেন না, কিন্তু আমার মনে একটা শান্তি এলো। পরের দিনগুলোতে একইভাবে চলল। আমি চুপচাপ সব করছিলাম। শাশুড়ি দেখে বললেন, মা, তোমার মুখটা একটু উজ্জ্বল লাগছে। আমি হাসলাম, কিন্তু ভেতরে অপেক্ষা করছিলাম কোনো পরিবর্তনের জন্য। অনিরুদ্ধের ব্যবহারে এখনো কোনো বড় পরিবর্তন হয়নি। তিনি এখনো দূরত্ব বজায় রাখছিলেন।
কিন্তু মাঝে মাঝে আমার দিকে তাকানোর সময় একটা অদ্ভুত দৃষ্টি দেখতাম। দিদিমা এসে জিজ্ঞাসা করলেন, কেমন লাগছে মা? আমি বললাম, এখনো কিছু দেখছি না দিদি। 1 সপ্তাহ কেটে গেল এভাবে। আমি নিয়মিত সব করছিলাম, মনে বিশ্বাস রাখছিলাম যে কিছু একটা হবে। অনিরুদ্ধা একদিন অফিস থেকে ফিরে বললেন, আজ চা বানিয়েছ? এটা ছোট কথা, কিন্তু তার গলায় একটা নরমতা ছিল যা আগে ছিল না। আমি চা দিয়ে গেলাম। তিনি নিয়ে বসলেন আর আমার দিকে তাকিয়ে বললেন, তুমি কেমন আছো? এই প্রশ্ন শুনে আমার চোখ ভিজে উঠল, কারণ এটা প্রথমবার তিনি আমার খোঁজ নিলেন। আমি বললাম, ভালো আছি, কিন্তু মনে মনে ভাবছিলাম হয়তো পরিবর্তন শুরু হয়েছে। শাশুড়ি দেখে হাসলেন, বললেন, দেখো মা, ধৈর্যের ফল মিষ্টি। আমার মনটা একটু আশায় ভরে উঠল, কিন্তু এখনো পুরোপুরি নিশ্চিত নয়। পরের দিনগুলোতে অনিরুদ্ধের ব্যবহারে ছোট ছোট পরিবর্তন দেখা যাচ্ছিল। তিনি রাতে ফিরে